আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হাইলি রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে এসেছি। অনেকেই আমাকে অনেকদিন ধরেই রিকোয়েস্ট করছিলেন স্লাইস চিজ বাসায় কিভাবে তৈরি করতে হয়, তাও আবার বাসায় থাকা উপকরণে, সেটার একটা টিউটোরিয়াল যাতে আমি আপলোড করি। তো অবশেষে আমি সেই সময়টা পেয়েছি একটা ভিডিও আপলোড করার। এই স্লাইস চিজটা খেতে কিন্তু দোকানের কেনা স্লাইস চিজের মতো না, তবে এটার স্বাদও কিন্তু খুব বেশি খারাপ না, খেতে কিন্তু ভালোই লাগে। আর এই স্লাইস চিজ দিয়েই কীভাবে বার্গার বা স্যান্ডউইচ বানাতে হয় সেটার রেসিপি ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দিব। চলুন দেরি না করে এই স্লাইস চিজের রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। তার আগে অবশ্যই কনফার্ম করুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন কি না। এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি একেবারে ফুল ক্রিম দুধ নিয়েছি, তো এটা একটু পরপরই উপরে একটু শর্ট টাইপের পড়ে যাচ্ছিলো। এটা আসলে কোনো সমস্যাই না। তো আমি দুধটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে খুব বেশি করে গরম করে নিতে হবে। বলক তোলার কোনো প্রয়োজন নেই, শুধু খেয়াল রাখবেন খুব ভালোভাবে যাতে দুধটা গরম হয়ে যায়। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভিনেগার। আর এই ভিনেগারটা এখানে আমাদেরকে ছানা তৈরি করতে সাহায্য করবে। এজন্য দুধটা যদি কম গরম থাকে তাহলে কিন্তু মজরেলা চিজের জন্য যে ছানা সেটা হবে, এরকম ছানা কিন্তু হবে না। তো এখন আমি খুব ভালোভাবে এটাকে ছানা করে নিচ্ছি। আর দেখুন ভিনেগারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ছানা হতে শুরু করে দিয়েছে। এখন এটা পানিটা ছেড়ে দিলে আমরা এই ছানাটাকে ছেঁকে নেব। পারফেক্টলি ছানাটা হয়ে গিয়েছে আর পানিটাও ছেড়ে দিয়েছে। এখন এটাকে আমরা একটা ছাঁকনিতে খুব ভালোভাবে ছেঁকে নিব। আপনারা চাইলে একটা সুতির কাপড়ও এটা ছেঁকে নিতে পারেন, তবে আমি সাজেস্ট করব ছাঁকনিতে ছেঁকে নিতে, এতে করে খুব ভালোভাবে পানিটা বের হয়ে যায়। এখন ঠান্ডা পানি দিয়ে খুব খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ ভিনেগারের একটা গন্ধ থাকে, সেটা যাতে কোনোভাবেই না থাকে সেটা খেয়াল রাখতে হবে। তো সেজন্য খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আমি একটা কাঠের চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে পরিষ্কার করে নিচ্ছি যাতে করে ভিনেগারের কোনো স্মেল না থাকে। তারপর এটাকে আমি ছাঁকনিতে রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের পর্যন্ত, যাতে করে এক্সট্রা কোনো পানি থাকলে সেটা যাতে চলে যায়। ধুয়ে নেওয়া শেষ। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য ঠিক এভাবেই রেখে দিব। 10 মিনিট পর এটাকে আমি একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চাইতে একটুখানি বেশি দুধ। এই দুধটা আগে থেকে জাল করে নেওয়া। তারপর এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নেওয়ার পর এরকম একটা ক্রিমি টেক্সচার আসবে, তাহলেই বুঝে নেবেন এটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। এখানে আমি 1 কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি, দুধটা আগে থেকে জাল করে নেওয়া। এই দুধটাকে আমি সরাসরি একটা পাতিলেই নিয়ে নিচ্ছি। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার মেশাবো। প্রথমে আমি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে খুব ভালোভাবে সেটাকে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে এটা যেন খুব ভালোভাবে মিশে যায় দুধের সাথে, তা না হলে এটা কিন্তু পরবর্তীতে খুব বেশি দানা দানা হয়ে থাকবে এবং জমাট বেঁধে থাকবে। আমি বাকি আধা টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডারও দিয়ে দিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। অনেকে কিন্তু বাটিতে দুধের মধ্যে মিশিয়ে নেন, আমি সাজেস্ট করি যে পাতিলের মধ্যে মিশিয়ে নেওয়াটা ভালো, এতে করে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যায়। তারপর পাতিলটাকে আমি চুলায় দিয়ে দিয়েছি। এটা খানিকটা গরম হয়ে আসার পর এর মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা ছানার পিউরিটা দিয়ে দিচ্ছি, যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম। এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা একেবারে লোতে 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 রাখবেন, অর্থাৎ যেটা এতটাই লো যে চুলাটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, এরকম লোতে রাখতে হবে। তা না হলে এটা কিন্তু আগার আগার পাউডারের মিশ্রণ, এই দুধটা সেটা কিন্তু আসলে আমাদের জমাট বাঁধতে শুরু করে দিবে, তো সেটা করা যাবে না। এখন এটা আমি মিশিয়ে নিব খুব ভালোভাবে, আর এটাকে অবশ্যই ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে খেতে কিন্তু ভালো লাগবে না। একটা সময় দেখবেন এটা খুব ভালোভাবে ঘন হতে শুরু করেছে। কারো সময়টা বেশি লাগতে পারে, কারো সময়টা কম লাগতে পারে। তা আমি এক্সাক্ট কোনো সময় বলছি না। এখন এখানে আমি একটুখানি জর্দার রং দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালার ইউজ করতে পারেন, তবে লিকুইড ফুড কালার ইউজ না করতেই আমি সাজেস্ট করব, তা না হলে এটা কিন্তু আবার লিকুইড হয়ে যাবে। তো সেটা আসলে একটুখানি ঝামেলার ব্যাপার। তো চেষ্টা করবেন পাউডার কোনো ফুড কালার ইউজ করতে, তবে ফুড কালারটা একেবারেই অপশনাল। আপনারা চাইলে চিজটা
একদমই সাদা রাখতে পারেন, কারণ স্লাইস চিজ সাদাও হয়, তবে আমি একটুখানি ফুড কালার অ্যাড করলাম দেখতে সুন্দর লাগার জন্য। এই তো এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবং এটা খুব ভালোভাবে ঘন হতেও শুরু করেছে। এ পর্যায়ে খুব কেয়ারফুল থাকতে হবে এবং 1-2 মিনিটের বেশি এটা রাখা যাবে না। 1-2 মিনিট পর এটাকে আমি নামিয়ে নিয়েছি এবং এরকম একটা ফ্ল্যাট 4 কোনা প্লেটে আমি পুরো মিশ্রণটা ঢেলে নিয়েছি। চেষ্টা করবেন 4 কোনা প্লেট বা 4 কোনা যে কোনো বাটিতে এটা মিশ্রণটা ঢেলে নিতে, এতে করে আপনাদের যে চিজের যে স্লাইসগুলো সেগুলো খুব সুন্দর হবে। তা না হলে গোল কোনো বাটিতে যদি আপনারা ঢালেন, সেটা পরবর্তীতে আপনাদের সাইড কেটে আপনার অনেকটা চিজই ফেলে দিতে হবে। তো এটাকে এখন আমি রেস্টে রেখে দিব। আমি 10 মিনিটের জন্য বাইরে রেস্টে রেখে তারপর 20 মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা পুরোপূর্ণভাবে সেট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি কেটে নিব, আর এটাকে আপনারা ইচ্ছে মতো কাটতে পারেন, চাইলে একটু বড়, চাইলে একটু ছোট। তবে এটা আমি যেহেতু একটু মোটা করে এখানে বসিয়েছি, কারণ আপনারা নিশ্চয়ই ট্রেটা দেখে বুঝতে পেরেছেন এটা অনেকটাই মোটা হয়েছে। তো এই স্লাইসগুলো অনেক মোটা হবে ডেফিনেটলি। তো আপনারা চাইলে এরকম মোটা স্লাইস রাখতে পারেন, তবে আমার কাছে এরকম মোটা স্লাইস আসলে একটু অশান্তি লাগে দেখতে, বা বার্গারের সাথে খেতেও এটা খুব বেশি ভালো লাগে না। তো আমি স্লাইসটাকে আসলে মাঝখানে 2 ভাগ করে নিয়েছি। এই তো স্লাইসটাকে আমি 2 ভাগ করে নিয়েছি। এখন দেখতে এটা একেবারে দোকানের কেনা স্লাইস চিজের মতোই লাগছে, তাই না? আমার টোটাল 12টা স্লাইস চিজ হয়েছে। তো আমি টোটাল 12টা স্লাইস চিজ এখানে একেবারে মাঝখান থেকে কেটে নিয়েছি, অর্থাৎ পাতলা করে নিয়েছি, কারণ পাতলা করে নিলে দেখতেও সুন্দর লাগে, আর এটা যখন আমরা বার্গারের মধ্যে দিব খেতেও ভালো লাগবে। এখন আমি একটা চিজ আপনাদেরকে মেল্ট করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত ইজিলি এটা মেল্ট হয়ে যাচ্ছে আর কতটা সুন্দরভাবে মেল্ট হচ্ছে। আবারও বলছি, এটা কিন্তু দোকানের কেনা চিজের মতো অতটা স্বাদ হবে না, তবে খেতে কিন্তু খুব বেশি খারাপও লাগে না। এখন এখানে আমি এটা আপনাদেরকে সংরক্ষণ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আমি একটা র্যাপিং নিয়ে নিয়েছি। র্যাপিংগুলো আপনারা ইজিলি যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। র্যাপিংয়ের মধ্যে আমি 2টো স্লাইস চিজ পাশাপাশি রেখে দিচ্ছি। তারপর আমি এগুলোকে অপর সাইডে যে প্রান্তটা আছে আমি একটুখানি বেশি রেখে তারপর স্লাইস চিজ বসিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। ওই প্রান্তটাকে ধরে এপাশে একটুখানি মুড়ে দিব, তারপর আরও একবার ফোল্ড করে নিব। 2বার ফোল্ড করে নেওয়ার পর আমি এটাকে কেচি দিয়ে কেটে নিব। তারপর হচ্ছে যে আমি এটাকে মাঝখান থেকে কেটে নিব। আপনারা পুরো প্রক্রিয়াটা দেখলেই বুঝতে পারবেন যে আমি এটা কিভাবে ফোল্ড করছি। স্লাইস চিজ বানানো, সেটা সংরক্ষণ করে আপনারা অনেক দিন পর্যন্তই খেতে পারবেন। আর স্লাইস চিজ বানানোটা খুব কিন্তু কষ্টের না, আপনারা নিশ্চয়ই এতক্ষণ ভিডিও প্রসেসটা দেখে বুঝে গিয়েছেন। এটা কিন্তু হয়তো আমরা খেতে অতটা ভালো লাগে না বলে বাসায় বানাই না, আর আসলে আমি সময়ের অভাবে এই ভিডিওটা দিতে পারছিলাম না। তো এই তো আমার স্লাইস চিজগুলো করে নেওয়া হয়ে গিয়েছে। এগুলোকে আমি একটা প্যাকেটে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। সংরক্ষণ করতে পারবেন আপনারা 1.5 থেকে 2 মাস পর্যন্ত। ব্যাস, ফোল্ড করে নেওয়া শেষ, আমার কাজও মোটামুটি শেষ। এই তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে, আর পেরেছি হয়তো আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে। কীভাবে এটা ব্যবহার করবেন তার কিছু রেসিপি ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দিব। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।